গল্পে শুরু হয় মহাশূন্যে থাকা অ্যাথেনা ওয়ান নামে একটা স্পেস স্টেশন থেকে। এটা ছিল এনার্জিন কোম্পানির গোপন গবেষণাগার। সেখানে ডিএনএ নিয়ে ভয়ঙ্কর একটা পরীক্ষা চলছিল, কিন্তু পরীক্ষাটা সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একটা ছোট্ট ইঁদুর মুহূর্তের মধ্যেই অস্বাভাবিক বড় হতে শুরু করে। শুধু বড়ই না, ওটা হয়ে ওঠে ভীষণ হিংস্র। তারপর শুরু হয় রক্তাক্ত তাণ্ডব। ইঁদুরটা একে একে স্টেশনের সব ক্রু মেম্বারকে মেরে ফেলে। কয়েক মিনিটের মধ্যেই পুরো স্পেস স্টেশন মৃত্যুপুরীতে পরিণত হয়। শুধু একজন বেঁচে ছিল, তার নাম ক্যারি। ক্যারি দ্রুত একটা এসকেপ ক্যাপসুলে উঠে পৃথিবীতে পালানোর চেষ্টা করে। ঠিক তখনই এনার্জিন কোম্পানির সিও তার সাথে যোগাযোগ করে। সে বলে, 3টা জিনোটক্সিক স্যাম্পেল ছাড়া তুমি বের হতে পারবে না। স্যাম্পেল না আনলে ক্যাপসুলের দরজা খুলবে না। মানে, একজন মানুষের জীবনের থেকেও ওদের কাছে ওই কেমিক্যাল বেশি গুরুত্বপূর্ণ। নিজের প্রাণের ঝুঁকি নিয়েই ক্যারি আবার ল্যাবের ভেতরে যায়। একে একে 3টা স্যাম্পেল সংগ্রহ করে। ঠিক তখনই সতর্কবার্তা বাজতেই শুরু করে। পুরো স্পেস স্টেশন বিস্ফোরণ হতে আর বেশি সময় নেই। আর সেই মুহূর্তেই ওই বিশাল ইঁদুরটা আবার ক্যারির দিকে ছুটে আসে। ক্যারি দৌড়ে ক্যাপসুলে ঢুকে পড়ে, দরজা বন্ধ করে দেয়। ইঁদুরটা কাঁচ ভাঙার চেষ্টা করে, কিন্তু ঠিক সময়ে ক্যাপসুলটা স্টেশন থেকে আলাদা হয়ে যায়। পরের মুহূর্তেই পুরো স্পেস স্টেশনটা একটা বিশাল বিস্ফোরণে ছাই হয়ে যায়। কিন্তু বিপদ তখনও শেষ হয়নি। ক্যাপসুলটা পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকতেই সেটাতেও ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে 3টি জেনেটিক কন্টেনার পৃথিবীর 3টা আলাদা জায়গায় ছিটকে পড়ে। আর এখান থেকেই আসল গল্পের শুরু। এবার আমাদের পরিচয় হয় ডেভিস নামের একজন মানুষের সাথে। সে আগে আমেরিকান স্পেশাল ফোর্সে কাজ করত। এখন সে একটা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিতে প্রাইমাটোলজিস্ট হিসাবে কাজ করে। তার সবচেয়ে বড় কাজ বন্যপ্রাণীদের রক্ষা করা, বিশেষ করে অবৈধ শিকারীদের হাত থেকে। একদিন সে তার নতুন সহকর্মীকে একটা বিশেষ গরিলা দেখাতে নিয়ে যায়। গরিলাটার নাম জর্জ। জর্জ সাধারণ গরিলা না, সে একটা বিরল আলবাইনো গরিলা। ছোটবেলায় শিকারীরা জর্জের মাকে মেরে ফেলেছিল। তখন ডেভিসি তাকে উদ্ধার করে, নিজের সন্তানের মতো করে বড় করে তোলে। আজও দুজনের সম্পর্ক অবিশ্বাস্য। জর্জ কথা বলতে পারে না, কিন্তু ইশারায় সব বুঝিয়ে দেয়। ডেভিসও একদম বন্ধুর মতো তার সাথে কথা বলে। দুজনকে দেখলে মনে হবে মানুষ আর গরিলা না, অনেক দিনের দুই বন্ধু। এদিকে মহাশূন্য থেকে পড়া 3টে কন্টেনার 3টে ভিন্ন জায়গায় পৌঁছে যায়। প্রথম কন্টেনারটা পড়ে এভার গ্ল্যাডসের একটা নদীতে। সেখানে একটা বিশাল কুমির এই রাসায়নিক সংস্পর্শে আসে। দ্বিতীয় কন্টেনারটা পড়ে ঘন জঙ্গলের মধ্যে। সেটার প্রভাবে একটা নেকড়ে আক্রান্ত হয়। আর তৃতীয় কন্টেনারটা সোজা এসে পড়ে ডেভিসের অভয়ারণ্যে, ঠিক জর্জের সামনে। জর্জ কৌতূহল নিয়ে কন্টেনারটার কাছে এগিয়ে যায়, আর অজান্তেই সেই ভয়ঙ্কর কেমিক্যালের সংস্পর্শে চলে আসে। কেউ তখনও জানতো না এই ছোট্ট ঘটনাটাই কয়েকদিনের মধ্যে পুরো পৃথিবীকে ধ্বংসের মুখে দাঁড় করিয়ে দেবে। পরদিন সকাল, ডেভিসের কাছে একটা চমকে দেওয়া খবর আসে। জর্জ একটা বিশাল ভাল্লুককে মেরে ফেলেছে। শুধু মেরেই না, একেবারে ছিন্ন ভিন্ন করে ফেলেছে। অথচ ওই ভাল্লুকটা জর্জের থেকে অনেক বেশি শক্তিশালী ছিল। তাহলে হঠাৎ কি হলো জর্জের? জর্জের আচরণ পুরোপুরি বদলে যায়। সে আগের মতো শান্ত নেই, অস্বাভাবিক রেগে যাচ্ছে। তাই নিরাপত্তার জন্য তাকে আলাদা একটা শক্ত খাঁচায় রাখা হয়। ডেভিস দ্রুত সেখানে যায়, কিন্তু জর্জকে দেখে সে একদম স্তব্ধ হয়ে যায়। মাত্র এক রাতের মধ্যে জর্জের শরীর অনেক বড় হয়ে গেছে। হাত পা মোটা, পেশি আরো শক্ত, উচ্চতা চোখে পড়ার মতো বেড়ে গেছে। ডেভিস ইশারায় জিজ্ঞাসা করে, তুমি এমন করলে কেন? জর্জ ধীরে ধীরে ইশারায় উত্তর দেয়, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। ডেভিস বুঝতে পারে জর্জ ইচ্ছা করে কিছু করেনি। ও নিজেও বুঝতে পারছে না তার শরীরে কি হচ্ছে। কিন্তু কথা শেষ হতেই জর্জের আচরণ আবার বদলে যায়। সে হঠাৎ প্রচন্ড রেগে ওঠে, খাঁচার ভেতরেই তাণ্ডব শুরু করে। স্টাফরা ভয় পেয়ে যায়, তাকে আরো শক্ত নিরাপত্তায় আটকে রাখা হয়। অন্যদিকে এনার্জিন কোম্পানির হেডকোয়ার্টারে সিইও ক্লেয়ার সব খবর পাচ্ছিল। সে জানে মহাশূন্য থেকে পড়ে যাওয়া 3টি কন্টেনারই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই সে তার টিমকে আদেশ দেয়, যেভাবেই হোক স্যাম্পেলগুলো উদ্ধার করো, কোনোভাবেই নষ্ট হতে দেয়া যাবে না। তার লোকজন সঙ্গে সঙ্গে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়। পরদিন টিভির সব নিউজ চ্যানেলে একটা খবর ছড়িয়ে পড়ে, মহাশূন্যের স্পেস স্টেশন বিস্ফোরিত হয়েছে, আর তার একটা অংশ একটা বন্যপ্রাণী অভয়ারণ্যে পড়েছে। একই সঙ্গে একটা বিশাল গরিলা নিখোঁজ। এই খবর দেখছিল কেট নামের এক নারী।
খবরটা দেখেই সে যেন সব বুঝে যায়। সে আর দেরি না করে সোজা ডেভিসের কাছে পৌঁছে যায়। কেট নিজের পরিচয় দেয়, সে একজন জেনেটিক ইঞ্জিনিয়ার। তারপর সে এমন একটা কথা বলে যা শুনে ডেভিস অবাক হয়ে যায়। কেট বলে, যে কন্টেনারটা তোমাদের এখানে পড়েছে ওটা আমার তৈরি। সে জানায় ওই কন্টেনার মহাশূন্য থেকেই এসেছে আর এর ভেতরের কেমিক্যাল অত্যন্ত বিপজ্জনক। কিন্তু ডেভিস তার কথা বিশ্বাস করে না। সে স্পষ্ট বলে দেয়, আমি এসব নিয়ে কোনো কথাই বলতে চাই না। তখন কেট শান্ত গলায় বলে, তোমার গরিলাটা সাধারণভাবে বড় হচ্ছে না, তার শরীর অস্বাভাবিক গতিতে পরিবর্তন হচ্ছে। শুধু শক্তিই না, ও আরো দ্রুত আর আরো বুদ্ধিমান হয়ে উঠছে। এই কথাগুলো শুনে ডেভিসের মুখের ভাব বদলে যায়, কারণ সে নিজেও জর্জের পরিবর্তন দেখেছে। এবার সে কেটকে নিয়ে যায় জর্জের খাঁচার সামনে। জর্জের সামনে দাঁড়িয়েই কেট বুঝে যায় পরিস্থিতি ভীষণ খারাপ, কারণ এটা কোনো সাধারণ অসুখ না, এটা মানুষের বানানো এক মারাত্মক জেনেটিক বিপর্যয়। কেট ডেভিসকে সব খুলে বলতে শুরু করে। সে বলে, আমরা একটা বিশেষ ডিএনএ এডিটিং প্রজেক্টে কাজ করছিলাম। সেখানে ব্লু হোয়েল, শার্ক, গন্ডার আর চিতাবাঘের মতো শক্তিশালী প্রাণীর কিছু জেনেটিক বৈশিষ্ট্য একসাথে ব্যবহার করা হয়েছিল। আর সেই পরীক্ষার ফলেই তৈরি হয় এই ভয়ঙ্কর কেমিক্যাল, যেটার প্রভাবে জর্জের শরীর এত দ্রুত বদলে যাচ্ছে। কেট আরো বলে, আমি চাইলে ওকে শান্ত করার চেষ্টা করতে পারি, হয়তো একটা সমাধান বের করা সম্ভব। ঠিক তখনই জর্জের নিজের রাগ আর নিয়ন্ত্রণ করতে পারে না। সে এক ধাক্কায় শক্ত লোহার খাঁচা ভেঙে ফেলে। চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে, সবাই দৌড়াতে শুরু করে। ডেভিস চিৎকার করে বলে, জর্জ থামো, আমি আছি। কিন্তু জর্জ আর কারো কথা শুনছে না। সে সোজা বাইরে বেরিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে। সবাই বন্দুক তাক করে দাঁড়িয়ে থাকে। ডেভিস বারবার সবাইকে বোঝায়, গুলি চালাবেন না, ও কাউকেই ইচ্ছা করে আঘাত করবে না। তারপর ডেভিস ধীরে ধীরে জর্জের কাছে যায়, ইশারায় কথা বলে। অবশেষে জর্জ একটু শান্ত হয়, মনে হয় সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু ঠিক সেই সময় উপরে একটি পুলিশ হেলিকপ্টার এসে হাজির হয়। কোনো সতর্কতা ছাড়াই ওরা জর্জের দিকে ট্র্যাঙ্কুলাইজার ডার্ট ছুঁড়ে দেয়। কয়েক সেকেন্ডের মধ্যেই জর্জের শরীর দুর্বল হয়ে পড়ে, তার বিশাল শরীরটা মাটিতে লুটিয়ে পড়ে। এদিকে এনার্জিন কোম্পানির রিকভারি টিম জঙ্গলের ভেতরে কন্টেনার খুঁজছিল। হঠাৎ তারা মাটিতে বিশাল বিশাল পায়ের ছাপ দেখতে পায়। এত বড় নেকড়ের পায়ের ছাপ তারা জীবনও কখনো দেখেনি। সবাই চারিদিকে তাকাতে শুরু করে। ঠিক তখনই জঙ্গলের অন্ধকার থেকে একটা দৈত্য আকৃতির নেকড়ে লাফিয়ে বেরিয়ে আসে। এক ঝাঁপেই সে একজনকে ছিঁড়ে ফেলে, তারপর একে একে পুরো টিমকে নির্মম ভাবে হত্যা করে। কয়েক মুহূর্তের মধ্যেই সেখানে আর একজনও জীবিত থাকে না। এই পুরো ঘটনাটা এনার্জিন কোম্পানির সিও ক্লেয়ার তার অফিসে বসেই লাইভ দেখছিল। সে বুঝে যায় রিকভারি টিম শেষ, কিন্তু তার আসল লক্ষ্য এখনো একই, এই তিনটা প্রাণীর রক্তের নমুনা যেভাবেই হোক তা চাই। তখন ক্লেয়ার তার পার্টনারকে একটা গোপন তথ্য জানায়। সে বলে, এই ডিএনএ বানানোর সময় আমরা এর ভেতরে একটি বিশেষ লো ফ্রিকোয়েন্সি রেসপন্স বসিয়ে দিয়েছিলাম। একটা নির্দিষ্ট রেডিও সিগন্যাল চালু করলেই ওরা সেটা সহ্য করতে পারবে না। সিগন্যাল বন্ধ করার জন্য নিজেরাই উৎসের দিকে ছুটে আসবে। তারপর ক্লেয়ার সেই বিশেষ সিগন্যাল চালু করার নির্দেশ দেয়। এদিকে পুলিশ ডেভিস আর কেটকে গ্রেপ্তার করে। তাদের ধারণা এই দুজনই গরিলার ওপর অবৈধ পরীক্ষা চালিয়েছে, তাই হাতকড়া পরিয়ে একটা সামরিক বিমানে তোলা হয়। ঠিক তখনই শিকাগোতে এনার্জিন কোম্পানির টাওয়ার থেকে সেই লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল চালু হয়ে যায়। সিগন্যাল শুরুর সঙ্গে সঙ্গেই জঙ্গলে থাকা বিশাল নেগড়ে আর নদীতে থাকা দৈত্য আকৃতির কুমির দুজনেই পাগলের মতো শিকাগোর দিকে দৌড়াতে শুরু করে। আর একই সময়ে বিমানের ভেতরে অচেতন অবস্থায় থাকা জর্জ হঠাৎ চোখ খুলে ফেলে। সিগন্যালটা তার মাথার ভেতর অসহ্য যন্ত্রণা তৈরি করতে থাকে। তার চোখ লাল হয়ে যায়। রাগে সে প্রচন্ড গর্জন করে ওঠে। আর পরের মুহূর্তেই শুরু হয় প্লেনের ভেতর এক ভয়ঙ্কর তাণ্ডব। প্লেনের ভেতরে জর্জ পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সে একের পর এক শিকল ছিঁড়ে ফেলে, তারপর সামরিক বাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়ে। চারিদিকে শুধু চিৎকার, আতঙ্ক আর ভয়ঙ্কর তাণ্ডব। সেনারা তাকে থামানোর জন্য গুলি চালায়, কিন্তু একটা গুলি গিয়ে লাগে প্লেনের বিস্ফোরক অংশে। সঙ্গে সঙ্গেই প্লেনটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। অ্যালার্ম বাজতে শুরু করে। পাইলট যতই চেষ্টা করুক কোনো লাভ হয় না। প্লেন সোজা মাটির দিকেই পড়তে থাকে। ঠিক শেষ মুহূর্তে ডেভিস কেটকে নিয়ে প্যারাশুট পরে নেয়, কিন্তু সে একা লাভ দেয় না। এজেন্ট রাসেলও তখন প্লেনের ভেতর আটকে ছিল। নিজের জীবন বাঁচানোর আগে ডেভিস রাসেলের জীবন বাঁচায়। তারপর তিনজন একসাথে প্লেন থেকে ঝাঁপ দেয়। কয়েক সেকেন্ড পরই আকাশ কাঁপিয়ে প্লেনটা ভয়ঙ্কর বিস্ফোরণে উড়ে যায়। মাটিতে নামার পর ডেভিস ধ্বংস হওয়া প্লেনটার দিকে তাকিয়ে থাকে। তার মনে হয় জর্জ আর বেঁচে নেই,
কিন্তু ধ্বংসস্তূপের চারপাশে অনেক খোঁজার পরও জর্জের কোনো মৃতদেহ পাওয়া যায় না, মানে জর্জ এখনো জীবিত। এরপর কেট তার অতীতে সব সত্যি কথা খুলে বলে। সে জানায় কলেজ শেষ করার পর সে ক্রিসপার প্রযুক্তি নিয়ে গবেষণা শুরু করেছিল। এই প্রযুক্তি দিয়ে যে কোনো প্রাণীর ডিএনএ পরিবর্তন করা সম্ভব। কেটের উদ্দেশ্য ছিল তার অসুস্থ ভাইকে বাঁচানো। সে কখনোই কোনো অস্ত্র বানাতে চায়নি, কিন্তু এনার্জিন কোম্পানি তার গবেষণাকে গোপনে জৈব অস্ত্র তৈরিতে ব্যবহার করে। সব সত্যি জানতে পেরে কেট প্রতিবাদ করেছিল। ফলাফল, ওর বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়, তাকে জেলে পাঠানো হয়। এর চেয়েও কষ্টের ঘটনা, 1 মাস পর কেটের ভাই মারা যায়, আর জেলে থাকার কারণে শেষবারের মতো ভাইকে দেখতেও পারেনি। সেই থেকেই সে শপথ করে এনার্জিন কোম্পানির আসল মুখ সে সবার সামনে এনে ছাড়বে। ঠিক তখনই সেখানে সেনাবাহিনীর গাড়ি আর যুদ্ধ বিমান এসে পৌঁছায়। এজেন্ট রাসেল আগেই তাদের খবর দিয়েছিল। সবে একটা বড় স্ক্রিনে স্যাটেলাইটের লাইভ ফুটেজ দেখতে থাকে। দেখে সবাই হতবাক। জর্জ আর সেই বিশাল নেগড়ে দুজনেই শিকাগোর দিকে ছুটছে, আর আরেক দিক থেকে দৈত্য আকৃতির কুমিরও একই শহরের দিকে এগিয়ে আসছে। কেট সঙ্গে সঙ্গে বলে ওরা নিজেরা যাচ্ছে না, শিকাগো থেকে একটি বিশেষ রেডিও সিগন্যাল চালানো হচ্ছে, ওই সিগন্যালই ওদের টেনে নিয়ে যাচ্ছে। ডেভিস দ্রুত এজেন্ট রাসেলকে বোঝায় আমাদের এনার্জিন কোম্পানির হেডকোয়ার্টারে যেতে হবে, সেখানে নিশ্চয়ই কোনো প্রতিষেধক আছে। অনেক অনুরোধের পর রাসেল রাজি হয়ে যায়। অন্যদিকে এনার্জিন কোম্পানির টাওয়ারে ক্লেয়ার সবকিছুর জন্য অপেক্ষা করছিল। তার পরিকল্পনা ছিল খুবই ভয়ঙ্কর। প্রাণীগুলো শহরে এলেই তাদের অ্যান্টিডোট দিয়ে শান্ত করা হবে, তারপর তাদের শরীর থেকে ডিএনএ সংগ্রহ করে আরো ভয়ঙ্কর পরীক্ষা চালানো হবে। মানে হাজার হাজার মানুষের জীবন তার কাছে কোনো মূল্যই রাখে না। এদিকে শিকাগো শহরে শুরু হয়ে যায় আসল ধ্বংসযজ্ঞ। জর্জ, দৈত্য নেগড়ে আর বিশাল কুমির 3 দিক থেকে শহরে ঢুকে পড়ে। বিল্ডিং ভেঙে পড়ছে, গাড়ি উড়ে যাচ্ছে, মানুষ প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছে, চারিদিকে শুধু ধ্বংস আর মৃত্যু। এই সুযোগে ডেভিস আর কেট গোপনে এনার্জিন কোম্পানির ল্যাবে ঢুকে পড়ে। কেট আগে এখানে কাজ করত, তাই সে খুব দ্রুত অ্যান্টিডোট খুঁজে বের করে। অবশেষে তাদের হাতে এমন একটা ওষুধ আসে যেটা হয়তো জর্জকে শান্ত করতে পারবে। কিন্তু ঠিক তখনই পেছন থেকে একটা পরিচিত কণ্ঠ ভেসে আসে, ওটা আমাকে দাও। ডেভিস আর কেট ঘুরে তাকায়, দেখে ক্লেয়ার আর তার ভাই বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। এক মুহূর্তেই ক্লেয়ার কেটের হাত থেকে অ্যান্টিডোট কেড়ে নেয়। ক্লেয়ার অ্যান্টিডোটটা হাতে নিয়ে ঠান্ডা গলায় বলে এই ওষুধ প্রাণীগুলোকে শুধু শান্ত করবে, কিন্তু ওদের আর আগের অবস্থায় ফেরানো সম্ভব না। কথা শেষ হতেই সে হঠাৎ ডেভিসের বুকে গুলি করে। ডেভিস মাটিতে লুটিয়ে পড়ে। কেট চিৎকার করে ওঠে। এরপর ক্লেয়ার কেটকে অপহরণ করে হেলিপ্যাডের দিকে নিয়ে যায়, কারণ সে জানে কেটকে ছাড়া ভবিষ্যতে এমন গবেষণা আর করা সম্ভব হবে না। ঠিক যখন তারা হেলিকপ্টারে উঠতে যাবে, ধাম, জর্জ হঠাৎ সামনে এসে হাজির। এক থাবাতেই সে পুরো হেলিকপ্টারটাকে দুমড়ে মুচড়ে ফেলে। ক্লেয়ার আর তার ভাই প্রাণ বাঁচাতে দৌড় দেয়। এদিকে ডেভিস ধীরে ধীরে উঠে দাঁড়ায়। সে আসলে মারা যায়নি, কারণ তার গায়ে বুলেট প্রুফ জ্যাকেট ছিল। সে দ্রুত কেটের কাছে যায়, বলে আমাদের অ্যান্টিডোটটা উদ্ধার করতেই হবে। তখন কেট হেসে বলে চিন্তা করো না, আমার কাছে আর একটা অ্যান্টিডোট আছে। তারপর কেট একটা বুদ্ধি খাটায়। সে গোপনে অ্যান্টিডোটটা ক্লেয়ারের ব্যাগে ঢুকিয়ে দেয়। এরপর এক ধাক্কায় তাকে জর্জের সামনে ফেলে দেয়। জর্জ তখন প্রচন্ড রেগেছিল। সে এক মুহূর্ত দেরি না করে এক কামড়েই ক্লেয়ারকে গিলে ফেলে, আর সেই সঙ্গে অ্যান্টিডোটও জর্জের শরীরে ঢুকে যায়। কেট জানায় ওষুধটা কাজ করতে কমপক্ষে 10 মিনিট লাগবে, তাই এই সময়টুকু জর্জকে কোনোভাবে বাঁচিয়ে রাখতে হবে। অন্যদিকে ক্লেয়ারের ভাই একটি ইঁদুরের খাঁচা নিয়ে পালানোর চেষ্টা করছিল। ওই ইঁদুরটাই ছিল সব গবেষণার শেষ প্রমাণ, কিন্তু ভাগ্য তার সাথে ছিল না। ধসে পড়া বিল্ডিং এর বিশাল ধ্বংসস্তূপ তার গায়ে পড়ে, সেখানেই তার মৃত্যু হয়। এদিকে জর্জ, নেকড়ে আর বিশাল কুমির 3 জনের লড়াইয়ে এনার্জিনের পুরো টাওয়ারটা ভেঙে পড়ে। ডেভিস আর কেট অল্পের জন্য বাইরে বেরিয়ে আসে। পরের মুহূর্তেই পুরো বিল্ডিংটা মাটির সঙ্গে মিশে যায়। 3টি দানবী ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে। সবাই ভাবে সব শেষ, কিন্তু হঠাৎ ধ্বংসস্তূপ কাঁপতে শুরু করে। প্রথমে জর্জ বেরিয়ে আসে, অ্যান্টিডোট কাজ করা শুরু করেছে। সে এখন অনেক শান্ত, আবার আগের মতো ডেভিসের সাথে ইশারায় কথা বলতে শুরু করে। কিন্তু বিপদ এখনো শেষ হয়নি। ধ্বংসস্তূপ ঠেলে দৈত্য নেগড়েও বেরিয়ে আসে। তার কয়েক সেকেন্ড পর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীটা বেরিয়ে আসে, সেই বিশাল কুমির, ডাইনোসরের মতো বড় আর আগের থেকেও বেশি হিংস্র। শুরু হয় শেষ যুদ্ধ। জর্জ একা 2 দানবের বিরুদ্ধে লড়াই শুরু করে। নেগড়েটা আকাশে লাফিয়ে জর্জের উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু কুমিরও তখন আক্রমণ করে। এক পর্যায়ে কুমির তার বিশাল জোয়ালে নেগড়েটাকে ধরে ফেলে। এক কামড়েই নেগড়ের মৃত্যু হয়। এখন মুখোমুখি শুধু জর্জ আর কুমির।
লড়াই চলতেই থাকে, কিন্তু কুমিরটা ভীষণ শক্তিশালী। সে জজকে মারাত্মকভাবে আহত করে। এটা দেখে ডেভিস আর চুপ করে থাকতে পারে না। সে একটা সামরিক হেলিকপ্টারের ভারী মেশিন গান নিয়ে কুমিরের উপর গুলি চালাতে শুরু করে। কুমির প্রচন্ড রেগে যায়। সে সব ছেড়ে ডেভিসের দিকেই ছুটে আসে। ঠিক যখন কুমিরটা ডেভিসকে গিলে ফেলতে যাবে, তখনই আহত জজ শেষ শক্তিটুকু জড়ো করে উঠে দাঁড়ায়। সে একটা বিশাল লোহার রড তুলে নেয়, তারপর সোজা কুমিরের চোখ দিয়ে রডটা মাথার ভেতরে ঢুকিয়ে দেয়। এক মুহূর্তেই দানবীয় কুমিরটা মাটিতে লুটিয়ে পড়ে। সব শেষ। দূরে দাঁড়িয়ে থাকা সেনাবাহিনী পুরো ঘটনাটা দেখছিল। তারা বুঝে যায় বিপদ কেটে গেছে, তাই শহরের ওপর পরিকল্পিত এয়ার স্ট্রাইক বাতিল করে দেয়। লড়াই শেষ। ডেভিস দৌড়ে জজের কাছে যায়, কিন্তু জজ একদম নড়ছে না। ডেভিসের চোখে পানি চলে আসে। সে ভাবে তার সবচেয়ে প্রিয় বন্ধুকে হয়তো হারিয়ে ফেলেছে। ঠিক তখনই জজ হঠাৎ চোখ খুলে দেয়। তারপর পুরনো অভ্যাস মতো ডেভিসের সঙ্গে মজা করতে শুরু করে। ডেভিস রাগ দেখানোর ভান করে, আর জজ দুষ্টু বাচ্চার মতো হাসতে থাকে। দুজনের বন্ধুত্ব আবার আগের মতোই ফিরে আসে। শেষে ডেভিস, কেট আর জজ মিলে হাজার হাজার মানুষের জীবন বাঁচায়। আর এভাবেই শেষ হয় 2018 সালের দুর্দান্ত মনস্টার অ্যাকশন সিনেমা র্যাম্পেজ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলো না। আর এমন আরো দারুণ মুভির গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।